উপকৃত হয়েছি এবং সামনেও আমরা আলোচকদের আলোচনাগুলোকে কাজে লাগিয়ে আরো বেশি উপকৃত হব ইনশাআল্লাহ। তো এখানে নেট্রাম সালফ নিয়ে বিশ্ববিখ্যাত ম্যাটেরিয়ামেডিকার রাইটার, বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য রেফারেন্স ম্যাটেরিয়ামেডিকা, গাইডিং সিমটমস অফ আওয়ার ম্যাটেরিয়ামেডিকা, ডাক্তার হেরিং এর এখানে নেট্রাম সালফ নিয়ে কিছু কথা বলেছেন। সেই কথাগুলোই আলোচকদের কথার সাথে একটু সমন্বয় করা। স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে গাইডিং সিমটমসে মাইন্ড চ্যাপ্টার সহ নেট্রাম সালফের বা অলমোস্ট যেগুলো পলিক্রেস্ট মেডিসিন সেগুলোর এরকম ভাবে চ্যাপ্টারগুলো আছে, খেয়াল করে দেখুন। নেট্রাম সালফের পার্টগুলোকে আলাদা করে আলোচনা করতে গিয়ে এখানে 48টা পার্ট এখানে উল্লেখ করেছেন। মানে নেট্রাম সালফকে প্রুভিং করে লক্ষণগুলো পেয়েছেন এরকম 48 বা 48 ডিপার্টমেন্ট থেকে। আমাদের বডির মাইন্ড থেকে শুরু করে সেন্সোরিয়াম, ইনার হেড, আউটার হেড, সাইট অ্যান্ড আইজ, হিয়ারিং অ্যান্ড ইয়ার্স, স্মেল অ্যান্ড নোজ, আপার ফেস, এরকম ভাবে 1 2 3 4 টু 48 48টা ডিপার্টমেন্টে নেট্রাম সালফের বিশদ, বিস্তারিত, সুস্পষ্ট, নির্ভরযোগ্য, প্রমাণিত, প্রুভড সিমটমস গুলোকে এখানে কালেকশন করেছেন, সমন্বিত করেছেন ডাক্তার হেরিং। কারো জীবনে একটা মেডিসিন এরকম ভাবে 48টা চ্যাপ্টার থেকে কমপ্লিট, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া, শেষ করা এবং অনুধাবন করা, এটাই হয়তো হয় না অনেক সময়। এটা অসম্ভব বলছি না, জাস্ট একটা মেডিসিনের 48টা চ্যাপ্টার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পড়া হয় না যেখানে, সেখানে ডাক্তার কনস্ট্যান্টাইন হেরিং, যিনি আমাদেরকে মেডিসিন দিয়েছেন লেকিসিসের মতো একটা বিষাক্ত সুরুকুকু সাপ থেকে, একটা বিষাক্ত সাপের প্রুভিং এর মাধ্যমে একটা বিশাল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মেডিসিন, ডেঞ্জারাস মেডিসিন আমাদেরকে দিয়েছেন ওনার নিজের বডিতে প্রুভিং করে। তিনি এরকম শুধু একটা দুইটা মেডিসিন না, অলমোস্ট সবগুলো ওয়েল মানে প্রুভড মেডিসিন উনি ওনার মেটেরিয়ামেডিকায় এভাবে সংযুক্ত করেছেন। তো ওনাদের অবদান আসলে কত বড়, কতটা মানে ওনাদের মানে হোমিওপ্যাথিটা টিকে আছে মানে ওনাদের অবদানের উপর, আল্লাহ তাআলার ইচ্ছায় এটা আমরা মূল্যায়ন করতে পারি, কিছুটা হলেও অনুধাবন করতে পারি। আর এই রেফারেন্স বুকগুলো থাকার কারণেই বিশ্বের যত হোমিওপ্যাথির শত্রু আছে, হোমিওপ্যাথিটাকে যারা ফু দিয়ে উড়িয়ে দিতে চায়, যারা হোমিওপ্যাথিটাকে, যে আপনাদের ঔষধগুলো হচ্ছে একটা কাল্পনিক থিওরির উপর দাঁড়িয়ে আছে, আপনাদের ওষুধগুলো হচ্ছে যে যে লক্ষণগুলো আলোচনা করেন এগুলো জাস্ট হচ্ছে হাইপোথিসিস, এই কথাগুলো তারা বলে টিকতে পারে না এবং সেই ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো কাজটাও তারা এখন পর্যন্ত করে বাস্তবায়ন করতে পারে নাই, শুধুমাত্র এই রেফারেন্স মেটেরিয়ামেডিকাগুলোর ওয়েল প্রুভড সিমটমস গুলোর কারণে। কারণ যেভাবে বই পুস্তকগুলোতে উল্লেখ আছে সিমটমস গুলো, ঔষধগুলোকে যখন কেউ চ্যালেঞ্জ করে, কোনো বিজ্ঞানী, কোনো অ্যান্টি হোমিওপ্যাথিক বিজ্ঞানী, তখন তাদেরকে পাল্টা চ্যালেঞ্জ করা হয় যে আমাদের মেটেরিয়ামেডিকায় এই কথাটা বলা আছে রেফারেন্স বুকে, এখন এই মেডিসিনটা প্রুভিং করুন। এই লক্ষণগুলো এখন প্রকাশ করে কিনা, যে লক্ষণগুলো 200 বছর আগে প্রকাশ করেছে, তখন প্রুভিং এভাবে চ্যালেঞ্জ নিয়ে অলরেডি বেশ কিছু মানে যারা হোমিওপ্যাথি নিয়ে সন্দেহ পোষণ করতেন, স্কলার, তারা অনেকেই প্রুভিং করেছেন এবং পরবর্তীতে এর সত্যতার প্রমাণ পেয়েছেন এবং এর সাথে আরো অনেক লক্ষণের সংযুক্ত করেছেন, কিন্তু এই লক্ষণগুলোকে মিথ্যা প্রমাণ করতে পারেননি। এটা হচ্ছে বিষয়। তো যার ফলশ্রুতিতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের থিওরিটা আসলে কাল্পনিক বা হাইপোথিসিসের উপর দাঁড়িয়ে নাই, বরং আমাদের থিওরির পিলার, ফাউন্ডেশন, রুট, শিকড়, জড় অনেক শক্ত, অনেক গভীর, অনেক বেশি মজবুত। যদি এখন আমরা এগুলোকে মূল্যায়ন করি তাহলে হয়তো আমরাও সেরকম মজবুত পথে অগ্রসর হতে পারবো। এখানে মাইন্ড চ্যাপ্টারে নেট্রাম সালফ নিয়ে ডাক্তার হেরিং কিছু অল্প কিছু কথা বলেছেন। যেমন বলেছেন ইরিটেবিলিটি টু থিঙ্ক,
ইনএবিলিটি টু থিঙ্ক। নেট্রাম সালফের রোগীদের চিন্তা করার ক্যাপাসিটি নষ্ট হয়, যেহেতু তাদের, আমরা জানি যে নেট্রাম সালফের রোগীদের হচ্ছে স্কালে আঘাত লাগলে বা ব্রেইনে, মস্তিষ্কে বা স্পাইনাল কর্ডে যখন ইনজুরি হয়, আঘাত লাগে, পরবর্তীতে আঘাত লাগার পরে যে কুফলগুলো তৈরি হয়, সেটা ফিজিক্যাল দিক থেকে, মেন্টাল দিক থেকে, ইমোশনাল দিক থেকে যে কুফল তৈরি হয়, যে প্যাথোলজি ডেভেলপ করে, তখন এরকম নার্ভাস সিস্টেম, স্কাল, স্পাইনাল কর্ড, ব্রেইন বা হচ্ছে মেনিনজেস, এইসব জায়গাগুলোতে আঘাতের পরবর্তীতে আর্নিকা, হাইপেরিকাম, নেট্রাম সালফ, সাইকোটা, ভিরোসা, হেলিবোরাস, যে কয়েকটা মেডিসিন খুব চমৎকারভাবে কাজ করে। এর ভিতরে উল্লেখযোগ্যভাবে প্রমাণিত, ওয়েল প্রুভড, বারবার প্রমাণিত একটি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য মেডিসিন নেট্রাম সালফ। মস্তিষ্কের আঘাতের ফলে পরবর্তীতে সৃষ্ট কুফল বা প্যাথোলজিতে নেট্রাম সালফের ভূমিকাটা জাস্ট শুধু মানে ম্যাটেরিয়া মেডিকায় মানে অপ্রমাণিতভাবে লিখা আছে এরকম না, বরং প্রুভিং এর সময় এর কার্যকারিতা দেখা গিয়েছে যে এটা নেট্রাম সালফটা হচ্ছে মস্তিষ্কের সাথে রিলেটেড একটা ভালো মেডিসিন। এবং পরবর্তীতে আঘাতের ফলশ্রুতিতে যে কুফলগুলো তৈরি হয়, সেই কুফলগুলোর লক্ষণগুলো ঔষধ যখন প্রুভিং করা হয়েছে, তখন মস্তিষ্কের সাথে, ব্রেইনের সাথে যে রিলেটেড সিমটমস গুলো ডেভেলপ করেছিল প্রুভিং এর সময়, তখন তো আর আঘাত দিয়ে প্রুভিং করা হয় নাই, বরং নেট্রাম সালফাটাকে প্রুভিং করা হয়েছে সুস্থ মানুষের উপর। তো তখনকার সিমটমস এবং আঘাতের পরবর্তীতে সিমটমস গুলো যে ডেভেলপ করে, ওইগুলোর সাথে প্রুভিং এর সিমটমস গুলোর সাদৃশ্যতা অনেক বেশি প্রমাণিত হয়েছে। এবং পরবর্তীতে আঘাতে প্র্যাকটিক্যালি যখন ঔষধটা প্রয়োগ করা হয়েছে মস্তিষ্কের আঘাতে, তখন এর কার্যকারিতা বারবার সত্য প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এটা বুঝতে পারি যে মস্তিষ্কের সাথে এর কার্যকারিতা, এর কানেকশন অনেক বেশি। তো এই যে বললো যে ইনএবিলিটি টু থিঙ্ক, একটা লাইন, কিন্তু এই লাইনটার পিছনে কিন্তু বিশাল ইতিহাস বা বিশাল প্যাথোলজি, ফিজিওলজি, বিশাল কারণ জড়িত। তারা চিন্তা করতে পারে না, তারা কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবতে পারে না, কারণ তাদের মস্তিষ্কের সেই নিজস্ব যেই ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি, ন্যাচারাল ক্যাপাসিটি, সেটা নষ্ট হয়। প্রুভিং এর সময় এটা প্রমাণিত হয়েছে। এবং একটা মানুষ যখন মস্তিষ্কে আঘাত পায়, দেখবেন যে এমন অনেক ব্যক্তি বা অনেক বাচ্চা, যে প্রতিবন্ধী, কেন প্রতিবন্ধী, এখন কথা বলতে পারে না, এখন ঠিক মতো তার ভাব প্রকাশ করতে পারে না, তার এক্সপ্রেশন করতে পারে না, অথবা তার ঠিকঠাক মতো তার যে পড়াশোনাটা ব্রেন দিয়ে করার, সেটা হচ্ছে না। তো ডাক্তার বলেছে ডেলিভারির সময়ে যেই দায়ী মহিলা বা যে গাইনি মাধ্যমে কাজ করানো হয়েছিল, তখন উনি যে ডেলিভারিটা করেছিলেন, তখন মস্তিষ্কে বেশ আঘাত পেয়েছিল। হতে পারে সেটা তখন দায়ী মহিলার অসতর্কতার কারণে, অথবা হাতের চাপ লেগে, যেহেতু তখন স্কালটা একদম সফট থাকে, একদম তুলতুলে থাকে, তখন ব্রেইনে উপর থেকে বা ভিতর পর্যন্ত যে ইনজুরিটা হয়, ইনজুরিটা যদি একটু স্ট্রং হয়ে যায়, পরবর্তীতে দেখবেন যে অনেক বাচ্চা প্রতিবন্ধী হয়। মস্তিষ্কে ডেলিভারির সময় মস্তিষ্কে আঘাতের ফলশ্রুতিতে পরবর্তীতে বাচ্চার যে কুফলগুলো তৈরি হয়, তো এখানে কিন্তু মস্তিষ্কের আঘাত, এবং সে জায়গা থেকে ব্রেইনের ইনএক্টিভিটি প্রকাশ পায়। তো এখানে এই যে ইনএক্টিভিটিটা বললো, ইনএবিলিটি টু থিঙ্ক, এখান থেকে এটা ক্লিয়ার যে এটা কেন আসলে তারা থিঙ্ক করতে পারে না। এটা কোনো হাইপোথেসিস না, বরং একদম ফিজিওলজিক্যাল জায়গা থেকে এর একটা কারণ জড়িত আছে। তারপর এখানে বলা আছে চেয়ারফুলনেস। তাদের একটা মুহূর্ত আছে, যারা হচ্ছে নেট্রাম সালফের রোগী, তারা আনন্দ ফিল করে বা বেশ মনটা ফুরফুরে থাকে। আমরা নর্মালি একটা মুডে থাকি, আবার মাঝে মধ্যেই দেখবেন যে মুডটা অনেক ভালো লাগে, অনেক ফুরফুরে হয়, অনেক উল্লসিত হয়, অনেক বেশি এক্সিলারেশন ফিল করি, অনেক বেশি তখন এত চমৎকার ফিল করে। যেমন হচ্ছে আপনার পালসি ডিলার রোগীদেরকে যখন আদর করবেন, ভালোবাসা দিবেন, স্নেহ দিবেন, তারা খুব চেয়ারফুল ফিল করবে, খুব ভালো লাগা ফিল করবে। কার্সিনিসিনামের রোগীদেরকে যদি পাহাড়ে নিয়ে যান, যখন প্রকৃতির সাথে এদেরকে ডুবিয়ে দিবেন, এরা পাহাড়ে যাবে, একটু হাঁটবে, বেড়াবে, এদের মনটা খুব ফুরফুরে হয়ে যাবে, খুব প্রফুল্ল হবে, খুব ভালো লাগবে, মনটা একদম সতেজ হয়ে যাবে। যদিও অন্য সময় তাদের ক্যান্সারের ভয়, অনেক কিছু থাকে। আবার হচ্ছে মেরুরিনামের রোগীদেরকে যখন নদীর পাড়ে নিয়ে যাবেন, সাগরের পাড়ে নিয়ে যাবেন, নৌকার ভ্রমণ করাবেন, তখন নদীর পাড়ে, সাগরের পাড়ে নৌকার ভ্রমণ করানোর সময় তাদের আগের যে মুডটা ছিল, খারাপ থাকা, মন বিষণ্ণ, হতাশা,
এই ব্যাপারটা কিন্তু তখন থাকে না, চরমভাবে তারা উল্লসিত হয়, মনটা ফুরফুরে হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়। তো এরকম ভাবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ইন্ডিভিজুয়ালি আপসেট অ্যান্ড চেয়ারফুল এই দুইটা মুড অল্টার করে। যখন একটা মানুষ অসুস্থ হয় তখন তার এই স্পিরিচুয়াল, মেন্টাল, ইমোশনাল পার্টটা আরো বেশি হাইলাইটেড হয়, আরো বেশি স্ট্রং হয়, আরো বেশি ফোকাসড হয়। তো তখন আমাদের যেহেতু হোমিওপ্যাথিক ফিলোসফি অনুসারে অল্টার্ড মেন্টাল স্টেট, যেটা আমরা 213-তে ওই দিন পড়েছিলাম এবং 211-তেও বলা আছে যে অল্টার্ড মেন্টাল স্টেট অফ দ্য পেশেন্ট অ্যান্ড কনস্টিটিউশন, অথবা কনস্টিটিউশনাল জায়গায় বলা আছে ডিসপোজিশন। ডিসপোজিশন অথবা অল্টার্ড মেন্টাল স্টেট দুইটা একই কথা। এই ব্যাপারগুলো আমাদের ঔষধ নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ ক্ষেত্রেই অ্যাকর্ডিং টু 211 অনুসারে অধিকাংশ ক্ষেত্রেই অল্টার্ড মেন্টাল স্টেট অ্যান্ড ডিসপোজিশন রোগীদের ঔষধ নির্বাচনের ক্ষেত্রে লিডিং রুলস আপনার মেনটেন করে, মানে একদম নেতৃত্বের যে দায়িত্বটা তারা পালন করে। এখানে 211-তে এটা বলা নাই, এটা বলা হয় নাই যে অল্টার মেন্টাল স্টেট এন্ড ডিসপোজিশনকে ডিপেন্ড করে বাকি সবগুলোকে বাদ দিতে হবে, বাদ দেওয়া যাবে, এটা বলা নাই। তবে এটা এটা বলা আছে যে অল্টার মেন্টাল স্টেট এন্ড ডিসপোজিশনটাই হচ্ছে ঔষধ নির্বাচনের জন্য লিডিং রুলস মেনটেন করে বা নেতৃত্বের দায়িত্বটা পালন করে। তারাই হচ্ছে আমাদেরকে ডিসাইড করতে সাহায্য করে যে আসলে কোন ওষুধটা দেব, কোনটাকে বাদ দেব। তো সেজন্য এই যে এই ফিলোসফি প্লাস হচ্ছে আমরা আহ, পরবর্তীতে হ্যানিম্যানের অন্যান্য ফিলোসফি প্লাস আমরা যদি ক্যান্টের ফিলোসফি গুলো দেখি, সেখান থেকে আমরা বুঝতে পারি যে রোগীদের অ্যাগ্রাভেশন এমিলিউরেশন এই যে পার্টটা, এটা ঔষধ নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ। কখন রোগীদের বৃদ্ধি হয়, কখন রোগীদের উপশম হয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এগুলোই হচ্ছে মূলত ইন্ডিভিজুয়ালিটি ক্রিয়েট করে, একটা ওষুধকে অন্য একটা ওষুধ থেকে আলাদা করার জন্য আমাদেরকে সাপোর্ট করে। তো এই যে রোগীরা কখনো আপসেট হয়, কখনো ডিপ্রেসড হয়, কখনো স্যাড হয়, কখনো চেয়ারফুল হয়, কখনো আপনার হচ্ছে এরকম খুব ফুরফুরে মেজাজের হয়, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাগ্রাভেশন এমিলিওরেশনের সাথে জড়িত। এবং এই ব্যাপারগুলো একই সময়ে তারা হচ্ছে অল্টার্ড মেন্টাল স্টেটের সাথে জড়িত এবং কনস্টিটিউশনাল মেন্টাল স্টেটের সাথে জড়িত। অর্থাৎ একই দিক, মানে একটা সিমটমস হচ্ছে একই সময়ে এট এ টাইমে আপনার অ্যাগ্রাভেশন এমিলিওরেশনের সাথে জড়িত, এটাও গুরুত্বপূর্ণ। আবার এট এ টাইম হচ্ছে তারা 211 অনুসারে লিডিং সিমটমস হিসেবে গুরুত্বপূর্ণ। তো এই জন্য এই যে আমাদের রোগীরা কখন মন ভালো হয়, কখন মন খারাপ হয়, কোন কারণে মনটা ভালো হয়, কোন কারণে মনটা খারাপ হয়, কোন সময়ে মনটা ভালো হয়, কোন সময়ে মনটা খারাপ হয়, এটা আমাদের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে অতুলনীয় সিমটমস। এগুলো আমরা একটু সিরিয়াসলি বিবেচনায় রাখা উচিত। তো এখানে যে কথাটা বলা, এই ফিলোসফি গুলো সংযুক্ত করে যে বিষয়টা বলা উল্লেখযোগ্য ভাবে, তো চেয়ারফুলনেস, হ্যাপি মুড। তো আমাদের নেট্রাম সালফের রোগীরা খুব চেয়ারফুল ফিল করে, উল্লসিত ফিল করে, আনন্দ ফিল করে, হ্যাপি মুড, ভালো একটা ফিল কাজ করে আফটার লুজ স্টুল, যখন তাদের পায়খানাটা পাতলা হয়, যখন পায়খানাটা খুব সহজে হয়ে যায়, পায়খানাটা লুজ হয়, পায়খানাটা নরম হয়, এমনিতে তাদের মন খারাপ, আত্মহত্যার প্রবণতা, বিষণ্ণতা, ইরিটেবিলিটি, খিটখিটে মেজাজ, রাগ করে বেশি, অসহিষ্ণুতা, অধৈর্য, রোগ নিয়ে টেনশন, কত কিছু যেগুলো আপনারা আলোচনা করেছেন। কিন্তু তাদের কিন্তু একটা মুহূর্ত থাকে, একটা মোমেন্টস থাকে, একটা সময় থাকে, যেই সময়টাতে তারা খুব মানে ভালো ফিল করে, খুব গুড ফিল তাদের মুডে কাজ করে। এই যে গুড ফিলিংসটা কাজ করে, এই গুড ফিলিংসটা কাজের ক্ষেত্রে নেট্রাম সালফের রোগীদের জন্য উল্লেখযোগ্য নোটেবল একটা টাইম হচ্ছে পায়খানার পরে। এবং সেই পায়খানার পরে, সেই বাথরুমের পরে যেই পায়খানাটা তাদের খুব ইজিলি হয়ে যায়, মানে খুব কষ্ট করে কনস্টিপেটেড পায়খানা এমন না, বরং ইজিলি আজকে পায়খানাটা হয়ে গেল একদম অল্প প্রয়াসে, অল্প চেষ্টায়, অল্প মানে পরিশ্রমে পায়খানাটা হয়ে গেল, অথবা পায়খানাটা লুজ হইলো, একদম ডায়রিয়া হইলো। এখানে লুজ স্টোল বলা আছে, লুজ স্টোলটা সবসময় আপনারা লুজ পাবেন না, মানে যে একদম সবসময় পায়খানা ডায়রিয়া হবে, তারপর সে পায়খানা, আর এই ডায়রিয়ার পরে সে মানসিকভাবে উৎফুল্ল হবে, সবসময় এটা হওয়া জরুরি না। বরং লুজ স্টোলের মিনিংটা হচ্ছে এটা যে একদম মানে কি বলে অনায়াসেই পায়খানা হয়ে যাওয়া, অল্প পরিশ্রমেই বা পরিশ্রমবিহীন ভাবে যখন পায়খানাটা হয়ে যায়, চাপবিহীন ভাবে, কুদবিহীন ভাবে, কষ্টমুক্ত ভাবে যখন পায়খানাটা হয়ে যায়, তখন তাদের মনটা ফুরফুরে হয়ে যায়, মনটা উল্লসিত হয়ে যায়। জাস্ট একটা সিমটমস ধরে আপনি নেট্রাম সালফকে নির্বাচন করতে পারবেন এবং এর সাথে জড়িত ফিজিক্যাল সিমটম, এর সাথে জড়িত মেন্টাল সিমটম। এবং আরো উল্লেখযোগ্য যে বিষয়টা বলবো,
যারা আমরা মাইন্ড মেথড নিয়ে কাজ করি, এই আফটার লুজ স্টুল যখন তারা রুব্রিক নিয়ে পড়েন অনেকেই, যদিও সবাই না, অনেকে এই লুজ স্টুলটাকে তারা হচ্ছে বিভিন্ন মেটাফরিক্যাল ব্যাখ্যা করেন। তো এই মেটাফরিক্যাল ব্যাখ্যা যারা করেন তারা হচ্ছে কোরআনের আয়াত অপব্যাখ্যাকারী মতো। ঠিক আছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করার দরকার না। এটা লুজ স্টুল বলতে লুজ স্টুল একদম সরাসরি পায়খানার সাথে জড়িত একটা সিমটম। মানে ফিজিক্যালি পায়খানা হবে, পায়খানাটা পাতলা হবে, পায়খানাটা অল্প অনায়াসে হবে, অল্প কষ্টে হবে, তখন তারা মানসিকভাবে আরাম বোধ করবে। অনায়াসে পায়খানা হবে তখন তারা চেয়ারফুল ফিল করবে। এই ফিজিক্যাল সিমটমস এবং মেন্টাল সিমটম দুইটার এখানে সংযুক্ত করা, এটাই হচ্ছে সিস্টেম। এখানে লুজ স্টুলটাকে অন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানোর, হাইপোথিসিস দাঁড় করানো হচ্ছে কোরআনের আয়াত অপব্যাখ্যাকারীর মতো অপরাধ করা, একটা মানে প্রুভড সিমটমসকে তারা নিজের মতো করে হাইপোথিসিস করা, এটা করার প্রয়োজন নাই। তারপর আমি যাচ্ছি ডিপ্রেসড। এই তাদের কিন্তু আবার ডিপ্রেসড একটা মুড আছে। তো ডিপ্রেসড মুডের যে এই যে একটু আগে বললাম যে তাদের অ্যাগ্রাভেশন এমিলিওরেশন বা আপসেট, ডিপ্রেস বা হচ্ছে চেয়ারফুল, এই যে জায়গাগুলো, এগুলো আমরা একটু বুঝে নিতে পারলে মেডিসিনটাকে খুব ইজিলি আমরা রিয়েলাইজ করতে পারবো, আশা করা যায়। তো তাদের ডিপ্রেশনেরও একটা মুড থাকে। আমরা চেয়ারফুলের মুডটা আশা করি বুঝতে পারলাম যে পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই যে যারা পায়খানা করে না। সুতরাং যদি কোনো ব্যক্তি বলে যে আমার পায়খানার পরে মনটা ফ্রেশ হয়ে যায়, তখন আপনি 10 বার করে চিন্তা করবেন যে রুগীটা নেট্রাম সালফের কি না। ঠিক আছে, এটা অবশ্যই ভাববেন। পায়খানা করা ছাড়া তো কোনো রুগী নাই, কোনো ব্যক্তি নাই, কোনো জীবন্ত মানুষ নাই। আবার হচ্ছে ডিপ্রেসড কখন হয়, তারা ডিপ্রেসড হয়, তারা হতাশ হয়, তাদের মন খারাপ হয়, তারা বিষণ্ণ হয়। আবার ডিপ্রেশনের রুব্রিক মনে করেন 100 আছে, 200 আছে, সেটা আপনি সংখ্যায় কাউন্টিং এ গিয়ে আপনি এতটা বেশি লোড নেওয়ার প্রয়োজন নাই। আপনি রুব্রিকগুলো পড়েন, কোনো সমস্যা নাই। তো এখানে ডিপ্রেশনের যে জায়গাটা বলছে, ডিপ্রেসড মন খারাপ হয়, বিষণ্ণ হয়, টিয়ারফুল মুড, তারা কান্না করে, তাদের ক্রন্দন আসে, লাইভলি মিউজিক মেক্স হার স্যাড। বিশেষ করে এই ডিপ্রেশনটা, এরকম কিছু গান আছে, জীবন্ত গান, যেগুলো মানুষের জীবন নিয়ে, মানুষের মানে কি বলে, মানুষের লাইফের সাথে জড়িত, মানুষের দুঃখ সুখ, মানুষের হচ্ছে এরকম কি বলে আহ ইমোশনের সাথে জড়িত যে মিউজিক গুলো আছে, যে মিউজিক গুলো শোনার পরে অনেকের মন ফ্রেশ হয়ে যায়, ফিল করে। কিন্তু তাদের হচ্ছে এই মিউজিক গুলো যখন শুনে, সে গান বাজনা বা তাল লয় হারমোনি, এই ব্যাপারগুলো যখন খুব মানে কি বলে না, মধুর কণ্ঠের গান, ইমোশনাল সিমটমস, ইমোশনাল মিউজিক, ইমোশনাল টোন, ইমোশনাল হারমোনিয়াস যে স্পন্দনগুলো থাকে, ওইগুলোর পরে হচ্ছে তাদের ডিপ্রেশনটা অনেক বেড়ে যায়। তাদের কান্না, অনেকেই দেখবেন যে হচ্ছে তার একটা ছ্যাঁকা খেয়েছে ধরেন, তার বন্ধু বা বান্ধবী, প্রেমিক প্রেমিকা তাকে ছ্যাঁকা দিয়েছে, পরে সে একটু দুঃখের গান শুনবে, যেহেতু দুঃখের গানগুলো তাকে হচ্ছে দুঃখের গান শুনে যে মনে করে যে এখন একটা আরাম ফিল করবে, অনেক এখন একটা ভালো ফিল করবে। অথবা এই মুহূর্তটাতে যেহেতু সে দুঃখের একটা মুডে আছে, অলরেডি সে দুঃখের মুডে আছে। একটা মানুষ দেখবেন যে দুঃখের মুডে থাকে, তখন আবার দুঃখের গান গান শোনে। তো এটাতে দুইটা দিক থাকে। একটা হচ্ছে অনেকের দুঃখের গানটা শোনার পরে তখন দেখা যায় কি তাদের এই দুঃখটা কেটে যায়, এমনটা হয়। তবে ইসলামিক পরিভাষায় এটা আবার অন্যদিকে চলে যাবে। ইসলামিক পরিভাষায় আসলে গান বাজনা ডুল তবলা এগুলো মানুষের দুঃখ আসলে দূর করতে পারে না। বরং এটা হচ্ছে, আপনি যদি ফিলোসফিক্যালি এটাকে বুঝতে চান, এটাকে প্রাইমারি অ্যাকশন বলতে পারেন, যে যেই গান বাজনা বা যেই ডুল তবলা বা হারমোনি আমাদের দুঃখ কষ্ট মন মানে মনের এই বোঝাগুলো দূর করে মনটাকে হালকা করে দেয়, আমরা ফিল করি। এটা সত্য, এতটুকু সত্য যে অনেক সময় অনেকে দাবি করে যে আমার মন খারাপ হলে গান শুনলে মনটা ফ্রেশ হয়ে যায়। কিন্তু ইসলাম বলতেছে এটা হওয়ার কথা না ইসলামিক আলোকে। এবং এটা নিয়ে আমি ব্যাপক গবেষণামূলক পড়াশোনাও দেখেছি, যারা গবেষণা করেছেন তাদের লেখাও পড়েছি। অরিজিনালি এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যাকশন। মনে করেন একটা মানুষ যখন মদ পান করে, মদ পান করার পরে, তখন মদ পান করার পরে কিন্তু সে পৃথিবীর রাজা, পৃথিবীর বাদশা, তার একটা গুড ফিলিং কাজ করে। কিন্তু এই মদের অ্যাকশনটা যখন চলে যায়, তখন কিন্তু দেখবেন যে সে ডিপ্রেসড হয়ে যায়। তখন তার ডিপ্রেশনটা, তার উত্তেজনাটা, মানে তার ডিপ্রেশনটা আরো বেড়ে যায়, তার তার হতাশাটা আরো বেড়ে যায়। অথবা তার হচ্ছে মাতলামির যে মানে সেন্সলেস কাজগুলো তখন কিন্তু আরো বেড়ে যায়। কিন্তু যখন এই মানে মদের অ্যালকোহলিক অ্যাকশনটা কাজ করে, তখন কিন্তু সে পৃথিবীর সবচেয়ে গুড ফিলিংটা সে নিতে থাকে। অথবা ধরেন অনেকে বলবে যে আমি খুব টেনশনে আছি, টেনশন করতে করতে এখন এমন অবস্থায় চলে গেছি, টেনশনের কারণে সিগারেট পান করা ধরেছি।
এখন সিগারেট পান করলে কি হয় যে ভাই যখন খুব টেনশন করি 2-3টা সিগারেট পান করলে আমার খুব ভালো লাগে, খুব মানে আমার টেনশনটা চলে যায়। তো এটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন। তো সিগারেট যারা পান করে আমরা সবাই জানি যে প্যাকেটের গায়েও লেখা লেখা থাকে সিগারেট মৃত্যুর কারণ, সিগারেট ক্যান্সারের কারণ, সিগারেট স্ট্রোকের কারণ, সিগারেট ক্ষতিপূর্ণ। তো এর কারণটা কি? তার কারণটা হলো যে সিগারেটটা প্রাইমারি অ্যাকশনে রোগীর একটা ভালো উপকার করে, একটা উপশম দেয় বা একটা আরাম দেয়, কিন্তু বাস্তবতায় এটা ফাইনালি রোগীর ব্যাপক ক্ষতি করে। একইভাবে মদ, অ্যালকোহল বা এই ব্যাপারগুলো করে। তো অর্গানন অফ মেডিসিনের আপনার আগের এফিরিজম গুলোতে আমরা পড়েছিলাম, যেমন ওপিয়াম। ওপিয়াম যখন কোনো ব্যক্তির পায়খানা কষা হয়ে যাবে, তখন দেখবেন যে ওপিয়াম প্রয়োগ করলে খুব মানে ক্রুড ডোজে, ক্রুড মাত্রায় যখন ওপিয়াম প্রয়োগ করবেন পায়খানা খুব লুজ হয়ে যাবে, পায়খানা আপনার হচ্ছে নরম হয়ে যাবে। এলোপ্যাথিক এমন পায়খানা নরম করার কিছু ঔষধ আছে, যে ওষুধগুলোকে কি ওষুধ যেন কি শব্দ দিয়ে প্রয়োগ করা হয়, পায়খানা বাচ্চার কষা কষা কষা, তো ওই ওষুধগুলো দিলে কি হয় পায়খানাটা লুজ হয়ে যায়, বেশ চমৎকার পায়খানা হয়। কিন্তু যে সমস্যাটা হয় ওই ওষুধটা পরবর্তীতে বন্ধ করে দিলে পরবর্তীতে দেখা যায় কি ন্যাচারালি আগে যতটুকু পায়খানা হয়তো ততটুকু হয় না, ততটুকু পায়খানা হয় না। তার অর্থ হলো যে ওই ওষুধটা আসলে প্রাইমারি অ্যাকশনে ভালো কাজ করেছে, কিন্তু এটার সেকেন্ডারি অ্যাকশনটা তখন ওই পায়খানার মাসলগুলো, এই রেকটাম এনাসের যে মাসলগুলো আছে এই মাসলগুলোকে আরো বেশি ইনএক্টিভ করে ফেলে। তো এই প্রাইমারি অ্যাকশন সেকেন্ডারি অ্যাকশন এই পার্থক্যগুলো কিন্তু আমরা বুঝতে হবে। সেম ভাবে উদাহরণগুলো আপনারা বুঝতে হবে, যেহেতু মেডিকেল ডক্টর, আপনার জাস্ট একটা লাইন একটা সিম্পটম পড়ার জন্য এখানে আমরা আসি না। তো এই জন্য বিস্তারিত কিছু ডিপ জায়গাগুলো বুঝতে হয়। সেম ভাবে হচ্ছে আমাদের কাছে যে রোগীগুলো প্রচুর পরিমাণে সেক্সুয়াল মেডিসিন সেবন করে আসে, তাদেরকে দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে সেক্সুয়াল ক্যাপাসিটি আর ফিরিয়ে দেওয়া যায় না। তাদের ন্যাচারাল যে সেক্সুয়াল ক্যাপাসিটি ওইটাও আর থাকে না। অথচ একটা সময় তাদের ন্যাচারালি যে যতটুকু ক্যাপাসিটি ছিল ততটুকু এখন মানে হারিয়ে গেছে। কেন? ওই যখন সে বিয়ে করেছে তখন খুব মনে উত্তেজনা যে আমার সেক্সুয়াল টাইমটা আরো লম্বা করতে হবে, আরো দীর্ঘ করতে হবে, আরো বেশি সুখ নিতে হবে, আরো বেশি সেন্সেশন নিতে হবে। মানে একদম যে সমস্যায় পড়ে গিয়ে সেক্সুয়াল ওষুধ সেবন করে ব্যাপারটা সবসময় এমন না। আমি এমন প্রচুর রোগী দেখি যারা আসলে রিয়েলি সমস্যায় পড়ার কারণে না, জাস্ট একটা ইমোশনাল কারণে, যে আমি আর একটু যদি টাইমটাকে লেন্দি করতে পারি এটাই ভালো, এজন্য সেক্সুয়াল মেডিসিন গুলো আমি খাচ্ছি বা খেয়েছি। তো একটা পর্যায়ে দেখা যায় কি এই সেক্সুয়াল মেডিসিন গুলো প্রথম দিকে তো তাকে প্রাইমারি অ্যাকশন, যেটা প্রাইমারি অ্যাকশনে তাকে ভালো ক্যাপাসিটি দেয়, ভালো সামর্থ্য দেয়, ভালো ফিলিংস দেয়। একটা পর্যায়ে গিয়ে সে আবার মনে করেন যে একদিন যদি মেডিসিন সেবন না করে এবার তার স্ত্রীর কাছে গিয়ে সে লজ্জিত হয়, সে অপদস্থ হয়, বেশ তার ন্যাচারাল যে ক্যাপাসিটি ওইটাও তার কিন্তু আর থাকে না। এটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন। এই প্রাইমারি অ্যাকশন গুলো কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর। আমরা এখন পৃথিবীর মানুষ হচ্ছে প্রাইমারি অ্যাকশনের দিকে ঝুঁকে গেছি। আমরা নগদ কিছু চাই, নগদ পেইন কিলার, নগদ ব্যথা মুক্ত হইতে চাই, পরবর্তীতে কিডনি নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে, কি হবে এটা আমরা চাই না, এটা আমরা খেয়াল করি না। তো এগুলো হচ্ছে প্রাইমারি অ্যাকশনের দিকে ঝুঁকে যাওয়া। সেকেন্ডারি অ্যাকশন কি হবে এটা আমরা বুঝতে চাই না। তো এটা ফিলোসফিতে অর্গানন অফ মেডিসিনও এটা ক্লিয়ার করা আছে। তো যেই বিষয়টা উদ্দেশ্য বলা, তো গান কিন্তু আসলে রিয়েলি যারা বলে যে গান আমাদেরকে আনন্দ দেয়, গান আমার মনটাকে হালকা করে দেয়, বা আমি একটু কষ্ট পাইলে গানটা শুনি মনটা ফুরফুরে হয়ে যায়, বাস্তবতা এই ব্যক্তির দুঃখ কষ্ট আরো বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। একটা পর্যায়ে দেখবেন যে যারা বেশি বেশি গান শোনে এরা চরম হতাশায় চলে যায়, চরম ডিপ্রেশনে চলে যায়, চরম স্যাডনেসে চলে যায়। কারণ প্রাইমারি অ্যাকশনে তাদেরকে একটা আরাম দিলেও সেকেন্ডারি অ্যাকশনে গানগুলো তাদের এমন কিছু হরমোন ডেভেলপ করে, এমন কিছু হরমোন সিক্রেশন করে যে হরমোন গুলো তাদেরকে স্থায়ীভাবে আরো ডিপ্রেসড করে ফেলে। তো এজন্য গান কারো কারো মন ফ্রেশ করে দেয় কথাটা আসলে সত্য না, কথাটা সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য সত্য। এটা হচ্ছে রিয়েলিটি। তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছিলাম এটার সাথে কানেকশন করার কারণে। তো এই আমাদের নেট্রাম সালফের রোগীরা কি বলে, কি বলছে, ডিপ্রেসড হয়, টিয়ারফুল মুড হয়, লাইভলি মিউজিক মেক্স হার স্যাড। যখন তারা দুঃখ ভারাক্রান্ত হয় বা যখন তারা আপনার এরকম দুঃখের জীবন্ত কোনো গান শুনে তখন তাদের কান্না আরো বেড়ে যায়। তখন গান শোনা তারা ইচ্ছা করে গানটা শুনে অনেক সময়, যে গানটা শুনি মনটা একটু কান্না হয়, চোখে একটু পানি আসে, তখন মনটা একটু ভাল লাগে, একটু কান্না করলাম। তো এই নেট্রাম সালফের রোগীদের এই সিমটমসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জীবন্ত একটা সিমটমস। আর গান আমরা ইচ্ছায় বা অনিচ্ছায়, কখনো ইচ্ছায় শুনি, কখনো অনিচ্ছায় শুনি। কখনো দেখা যায় খুব মন টানতেছে গানটা, একটা একটা গান একটু দেখি, একটা গান একটু শুনি। কখনো মনে করি যে এটা শোনা উচিত না, তারপরে আরেকজন আমার পাশের বাসায় গান বাজাচ্ছে, তখন একটু কনসেন্ট্রেশন ওইদিকে চলে যাচ্ছে।
তো এর মাধ্যমে কিন্তু সে, যে ব্যক্তি বলে যে আমি কোনোদিনও তো গান শুনি না, সুতরাং গান আমার মনটা কি ভালো করে না খারাপ করে এটা আমি বুঝবো কি করে, এটাও সে বুঝতে পারে। এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য। মানে যে ব্যক্তি কখনো গান শোনে না, তারও গানটা আসলে মন খারাপ করে নাকি ভালো করে, বা গানটা আসলে তার ডিপ্রেশনটা কি কি আরো বাড়িয়ে দেয় নাকি তাৎক্ষণিকভাবে একটা উপশম দেয়, এটা সে পরীক্ষা করার জন্য সে নিজে একদম নেশাদার গান শোনার জরুরি না। এমনিতেই সে বুঝতে পারে, এটা অটোমেটিকলি এটা হয়ে যায় এটা। ঠিক আছে, যে ব্যক্তি ধূমপান করে না সেই ব্যক্তিও বলতে পারে যে আমার সিগারেটের ধোঁয়া একদম সহ্য হয় না। তো সিগারেটের ধোঁয়া একদম সহ্য হয় না এই কথার অর্থ এই না যে সে সিগারেট পান করে নিয়মিত, এই কারণে সে বলতে পারছে। সে সিগারেট পান না করলেও আশেপাশের মানুষ সিগারেট পান করে, তখন সেটাকে প্রুভ করে নিতে পারে যে সিগারেটের ধোঁয়া তার সহ্য হয় কি হয় না। তো আমাদের নেট্রাম সালফেট রোগীদের এই লাইনটাও মনে রাখবেন, যারা গান শুনলে মন খারাপ হয়, গান শুনলে কান্না আসে, গান শুনলে আরো দুঃখ প্রচন্ড ভাবে বেড়ে যায়, তখন নেট্রাম সালফেট খুব সিরিয়াসলি আপনি মাথায় নিতে পারেন। তারপর স্যাটাইটি অফ লাইফ, খুব হতাশা, জীবন নিয়ে হতাশা, মাস্ট ইউজ অল সেলফ কন্ট্রোল টু প্রিভেন্ট শুটিং হিমসেলফ। তো আমরা অলরেডি আমাদের আলোচক বিন্দু থেকে আলোচনা শুনেছি যে তারা হচ্ছে আত্মহত্যা করতে চায়। তো এখানে এই কথারই আরেকটা পরিপূরক কথা বলেছে, তারা যখন হতাশায় চলে যায়, চরমভাবে হতাশা, চরমভাবে ডিপ্রেশন, চরমভাবে দুঃখ, চরমভাবে এরকম হুপলেস হয়ে যায়, তখন তারা কি করে, তখন তাদের ভিতরে আত্মহত্যার একটা প্রবণতা কাজ করে, এবং আত্মহত্যার প্রবণতাটা যেন তাকে আত্মহত্যা করতে বাধ্য না করে, যেন আত্মহত্যা না করে ফেলে, এই সেন্সটাও তার কাজ করে ইনার জায়গা থেকে। ফলশ্রুতিতে মাস্ট ইউজ অল সেলফ কন্ট্রোল, সে নিজেকে কন্ট্রোল করার জন্য যত রকমের প্রসেস আছে সেটা করার প্রয়াস চালায়, যেন আমি আত্মহত্যা না করি। টু প্রিভেন্ট শুটিং হিমসেলফ, নিজেকে শুট করা, নিজেকে গুলি করে মেরে ফেলা, নিজেকে ফাঁসি দিয়ে মেরে ফেলা, দরজা লাগিয়ে, আমি যদি দরজা লাগাই তাইলে তো আমি আত্মহত্যা করে ফেলতে পারি, থাক আমি দরজা লাগিয়ে ঘুমাবো না। অথবা আমার কাছে পিস্তলটা আছে, কখন আমি আমাকে গুলি করে ফেলি, পিস্তলটা আমার কাছে আগে ছিল, লাইসেন্সধারী একটা পিস্তল আমার, কিন্তু এবার যখন আমি নেট্রাম সেলফের রোগী হয়ে গেলাম, আমার সন্দেহ কাজ করতেছে যে আমাকে আমি যদি শুট করে ফেলি, এই পিস্তলটা যে তোমরা এখন তোমাদের কাছে এটা তালা দিয়ে রাখো, এটা আমার কাছে আর দিও না, কখন কি হয়ে যায় বলা যায় না, আমার ইদানিং খুব হতাশা কাজ করতেছে, আমাকে আমি গুলি করে মেরে ফেলতে পারি, এরকম প্রবণতা কাজ করে। ফলশ্রুতিতে সে নিজেকে কন্ট্রোল করার জন্য, আত্মহত্যা থেকে, নিজেকে শুট করা থেকে, নিজেকে ও এরকম কঠিন লাইভ সিচুয়েশন থেকে সেভ করার জন্য তারা কন্ট্রোল করে নিজেকে, তারা নিজেকে রক্ষা করার জন্য যত রকমের প্রসেস আছে, মেকানিজম আছে, সেটা তারা মেনটেন করে চলার চেষ্টা করে। তো তারপর হচ্ছে ইরিটেবল, তাদের আরেকটা দিক হচ্ছে, আমরা আমাদের মানুষের মোটামুটি প্রত্যেকটা মানুষেরই হচ্ছে আহ, কখনো শান্ত, কখনো অশান্ত, কখনো হচ্ছে আমরা রাগী হই, কখনো হচ্ছে আমরা মানে রাগান্বিত হয় না, কখনো নর্মাল ন্যাচারাল, কখনো হচ্ছে ইরিটেবল হয়। রাগ যাদের নাই তারাও কিন্তু কখনো কখনো রাগ করে, যাদের রাগ আছে তারাও কিন্তু কখনো কখনো শান্ত থাকে। যারা খুব রাগী মানুষ তারা কিন্তু সবসময় রাগান্বিত অবস্থায় থাকে এমন না। আবার যারা সবসময় হচ্ছে শান্ত মানুষ, সবসময় শান্ত থাকবে, কখনোই রাগ করবে না, ব্যাপারটা এমন না। তো আমাদের অসুস্থ মানুষ যারা, তারা কখন রাগ করে কখন রাগ করে না, কোন কারণে রাগটা হয়, কোন কারণে রাগটা কমে যায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট সিমটমস। তো আমাদের এই যে নেট্রাম সালফেট রোগীদের কথা বলা আছে, তারা ইরিটেবল হয়, তারা খিটখিটে মেজাজের হয়, তারা রাগ করে। তাদের রাগটা কখন হয়, স্পেশালি অ্যাগ্রাভেশন মর্নিং, তাদের হচ্ছে সকালের সময়টাতে রাগ বেড়ে যায়। আমরা কিছুদিন আগে টিউবারকুলিনাম পড়েছিলাম, আমার ছেলের উদাহরণ দিয়েছিলাম যে আমার ছেলের অন্যান্য লক্ষণ অনুসারে টিউবারকুলিনাম এখনো আমি মনে করছি, আবার মাঝে মধ্যে মনে হয় যে মেডুলিনাম। তো টিউবারকুলিনামের রোগীরাও সকালবেলা উঠলে মেজাজ খিটখিটে থাকে, মেজাজ বিষণ্ণ থাকে, চিল্লাচিল্লি করে, চিৎকার করে, মেজাজের যে ফুরফুরে মেজাজ এটা থাকে না। আমার ছোট ছেলে আবু বকর, ও যখন ঘুম থেকে উঠে দেখা যায় একদম ছোট, এক দেড় দেড় বছর বয়স, ঘুম থেকে উঠে বেশ হাসি খুশি, একদম ফুরফুরে মেজাজ। কিন্তু আনাস, যার বয়স হচ্ছে আপনার 4-এর উপরে, তো সে ঘুম থেকে উঠেই চিৎকার করবে, কান্নাকাটি করবে, বিরক্ত করবে। তাইলে বোঝা গেল যে ঘুম থেকে সারা রাত্র যে ঘুমাইলো, 5-7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা ঘুমাইলো বাচ্চারা, ঘুমানোর পরে তো মনটা ফ্রেশ থাকার কথা, মনটা প্রফুল্ল থাকার কথা, কিন্তু ন্যাচারালি এটা থাকার কথা হইলেও রুগীরা কিন্তু সবসময় ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠবে না। তো যেই রোগীগুলো ঘুম থেকে উঠে খিটখিটে মেজাজ নিয়ে, বদ মেজাজ নিয়ে, রাগান্বিত মেজাজ নিয়ে, তখন আমরা অন্যান্য মেডিসিনও চিন্তা করব, প্লাস আমরা নেট্রাম সালফটাও চিন্তা করব গুরুত্বপূর্ণ ভাবে।
কারণ এখান থেকে এটা স্পষ্ট যে ন্যাট্রাম সালফেট রোগীরা সকালে ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে জাগ্রত হতে পারে না। তাদের সারা রাত্রের ঘুম তাদের মনটাকে ফ্রেশ করে দিতে পারে না। তাদের মন ফ্রেশ করে দিতে পারে কখন? যখন মনে করেন ঘুম থেকে উঠলো খিটখিটে মেজাজ, চিৎকার করছে, বা বড় মানুষ হইলো সকালবেলা উঠলে মেজাজটা খিটখিটে থাকে। সকালবেলা হয়তো মুরব্বি গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি নাস্তা করবেন কিনা বাবা, দাদা, বা আমরা যাই বলি না কেন যে সম্পর্ক, তখন মেজাজ খুব দেখাবে যে এতক্ষণ হয়ে গেছে নাস্তাটা আনলা না, নাস্তাটার কথা এখন জিজ্ঞেস করতেছো, 1 ঘন্টা হয়েছে ঘুম থেকে উঠছি। তো খিটখিটে মেজাজ থাকলেই কিন্তু এটা করবে। আর সকালবেলা ফুরফুরে মেজাজ থাকলে আপনি জিজ্ঞেস করলেন যে হ্যাঁ ঠিক আছে নাস্তাটা নিয়ে আসো, আমার নাস্তা তো খাওয়া দরকার। তো সবাই একইভাবে আপনাকে অ্যান্সার দিবে না। আর ইরিটেবল এই শব্দটা রুগী বলবে না যে আমি এখন খিটখিটে মেজাজের অবস্থায় আছি, আমাকে এই মেডিসিন দাও, এটা না। বরং তার সকালবেলার আচরণ প্রকাশ করে দিবে যে এখন সে ফুরফুরে মেজাজে নাই, এখন ফ্রেশ মাইন্ডে নাই, এখন সে খিটখিটে মেজাজে আছে। এখন এই নেট্রাম সালফেট রোগী যদি দুপুরবেলা বা বিকাল বেলা বা পায়খানার পরে আপনার চেম্বারে যায়, এখন নেট্রাম সালফেট রোগী সকালবেলা খিটখিটে মেজাজের এই লক্ষণটা তো আপনি চেম্বারে খুঁজে পাবেন না। বরং তার সকালের টাইমটা কেমন এটা তাকে প্রশ্ন করে বের করতে হবে। এটা তাকে তার চেম্বারের টাইমটার এই 20 মিনিট আধা ঘন্টাকে অবজারভেশন করলে আপনি বুঝতে পারবেন না। সুতরাং প্রেজেন্ট, প্রিডোমিনেটিং, পারজিস্টিং ধরে শুধুমাত্র চেম্বারের অ্যাকশন এন্ড অ্যাক্টিভিটিস ধরে আমরা রোগীর যে কেস টেকিং করি, টোটালিটি অফ সিমটমস নিতে চাই, এটা আসলে হয় না। বরং আমরা চেম্বারের রোগীরা যা করে তা যেমন নেব, চেম্বারের বাহিরও যা করে তাও নিতে হবে। তখন আমরা বুঝতে পারবো যে আসলে তারা কখন খিটখিটে হয়, কখন খিটখিটে হয় না, কখন চেয়ারফুল হয়। এই ব্যাপারগুলো তখন বুঝতে পারবো। আমার চেম্বারে রুগী যাবে 12টার পরে, আর রুগী তো খিটখিটে মেজাজে হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, এই লক্ষণটা আপনি চেম্বারে তো পাবেন না। এই লক্ষণটা পাবেন তাকে জিজ্ঞেস করে কখন কি মুড হয়। তো নেট্রাম সালফেট রোগীরা হচ্ছে এরকম খিটখিটে মেজাজের হবে সকালবেলা, এটা মাথায় রাখবেন। ডিসলাইক টু স্পিক অর টু বি স্পোকেন টু। আর ওই সময়টাতে, যেই সময়টাতে সবাই ফুরফুরে মেজাজ, ওই সময়টাতে তাদের সাথে কেউ যদি কথা বলে অথবা তারা কারোর সাথে কথা বলতে হয়, এই যে ডিসলাইক টু স্পিক, কথা বলতে চায় না, অর টু বি স্পোকেন, অথবা কেউ যদি তার সাথে কথা বলে, কেউ তার সাথে কথা বললো অথবা সে কারোর সাথে কথা বলতে চায় না, দুই অবস্থায় হচ্ছে তার মেজাজ খিটখিটে হবে সকালবেলা। ডেট্রাম সালফেট রোগীর সকালবেলা মেজাজ খিটখিটে, প্লাস হচ্ছে ওই সময় সে চুপ থাকতে চায়। ওই সময় কেউ তার সাথে কথা বললে মেজাজ গরম হয়, অথবা সে তো চুপচাপ থাকেই, সে অন্য কারোর সাথে কথা বলে না, কারণ কথা বলাটা তখন তার ভালো লাগে না, তার বিরক্তিকর লাগে সকালবেলা। তারপর হচ্ছে গ্রেট অ্যাংজাইটি কজড বাই প্রেসার অফ সোয়েলিং অফ থ্রট অন উইন্ড পাইপ। আমাদের আমাদের যে খাদ্যনালী আছে, আমাদের যে উইন্ড পাইপ আছে, তো ওই পাইপটাতে যখন সোয়েলিং হয়, আমাদের খাদ্যনালীতে যখন সোয়েলিং হবে, ফুলে যাবে, কোনো কারণে ইনফ্লেমেশন হবে, তখন সেখানে এই জায়গাটা থেকে আমার একটা চাপ তৈরি হবে। মনে হবে যেন জায়গাটা এই যে কজড বাই প্রেসার, মানে এখানে একটা সোয়েলিং হলো, এখানে একটা ইনফ্লেমেশন হলো, এখানে একটা ইনফেকশন হলো, আমার গলায় আমার খাদ্যনালীতে একটা ইনফেকশন হলো, একটা সোয়েলিং হলো, একটা প্যাথোলজি ডেভেলপ করলো। তখন আমার প্রচন্ড ভাবে একটা অ্যাংজাইটি কাজ করা শুরু করলো, আমার উদ্বিগ্নতা যে গলায় কি হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল কিনা, খারাপ কিছু হয়ে গেল কিনা, গলায় এমন কিছু হয়ে গেল কেন, হঠাৎ করে আমি ঢুক গিলতে পারছি না কেন, হঠাৎ করে আমার এমন চাপ বোধ হচ্ছে কেন। এটা একটা লক্ষণ। এখানে মেন্টাল এবং ফিজিক্যাল এবং প্যাথোলজিক্যাল সিমটমসটাকে এখানে সমন্বিত করেছে। স্পিরিটস ল, তাদের স্পিরিট বা হচ্ছে আত্মিক শক্তি, তাদের ভিতরগত শক্তি, একদম মানে স্পিরিচুয়াল পাওয়ার বলতে যেটাকে আমরা বুঝতে পারি, বা ভিতরগত ইনার যে এনার্জেটিক যে জায়গাটা, এটা ফিজিক্যাল, ঠিক ফিজিক্যাল জায়গা না, বরং এনার্জেটিক স্পিরিচুয়াল যে জায়গাটা, এটা তাদের আসলে দুর্বল থাকে। এক্সট্রিমলি টিমিড, তারা খুব ভীতু স্বভাবের থাকে, অ্যান্ড অ্যাংসাস, এদের উদ্বিগ্নতা খুব বেশি থাকে। সামগ্রিকভাবে তো আমরা লক্ষণগুলো কেমন, কোন ধরনের, কখন আপ ডাউন করে, কখন এগ্রাভেশন হয়, কখন এমিলিয়েশন হয়, সেটা তো আমরা বুঝতে পেরেছি। তার পাশাপাশি আমরা এটা বুঝতে পারছি যে তাদের হচ্ছে উদ্দীপনা বা এনার্জেটিক জায়গা, স্পিরিচুয়াল জায়গা, ভিতরের যে মনের ভিতরের যে শক্তিটা, উদ্দীপনাটা, ওইটা তাদের কম থাকে, দুর্বল থাকে। তারা ভীতু স্বভাবের থাকে, তারা হচ্ছে একটু উদ্বিগ্ন স্বভাবের থাকে, মাইন্ড ইনফিবল্ড, তারা খুব দুর্বল মনের মানুষ থাকে, মনটা খুব দুর্বল, কম সাহসী, কম মানে ইনকারেজড যারা, এমন ব্যক্তি, তারা ইনকারেজিং থাকে না, মানে লেস ইনকারেজড যারা থাকে আর কি, হোপলেস থাকবে, যার কারণে ফলশ্রুতিতে পরবর্তীতে আত্মহত্যা করার টেন্ডেন্সি তাদের ডেভেলপ করে। জন্ডিস আফটার অ্যাঙ্গার, প্রচন্ড রাগের পরে জন্ডিস ডেভেলপ করে। অথবা বাচ্চা
কোনো বাচ্চা বেশ কিছুদিন অনেক রাগান্বিত ছিল, খিটখিটে মেজাজের ছিল, অনেক রাগান্বিত ছিল, তাদের মুড ভালো ছিল না, এখন কিছুদিন পরে ধরা পড়লো তার জন্ডিস হয়েছে। এতদিন তার রাগ কেন ছিল? বোঝা গেল যে তাদের এই রাগের সাথে ইন্টারনাল একটা গোলযোগ ছিল। আমরা অলরেডি আলোচনায় পড়েছি যে তাদের হচ্ছে লিভার সংক্রান্ত ডিজিজ বেশি হয়, তাদের হচ্ছে লিভারের প্যাথোলজি ডেভেলপ করে, লিভারটা ঠিকঠাক মতো লিভারের যে ফাংশনিং করা সেটা করতে পারে নাই। সেখানে যে আপনার লিভারের ফাংশনিং এর কারণে যে নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাকশন সেটা হয় নাই, পরবর্তীতে প্যাথোলজি ডেভেলপ করলো, জন্ডিস হলো, তাদের বিলিরুবিন বেড়ে গেল, জন্ডিস হলো। তো এর সাথে জন্ডিসের কানেকশনের সাথে লিভারের কানেকশন এবং এর সাথে মেন্টাল কানেকশন। তো এটা করার পর আমরা বুঝতে পারলাম যে লিভারের সাথে সম্পৃক্ত রোগী ন্যাট্রাম সালফেট যদি হয়ে থাকে, তাদের হচ্ছে মন খারাপ থাকবে, বিষণ্ণ থাকবে, সকালবেলা পায়খানা করলে মনটা ফ্রেশ হবে। সকালবেলা ঘুম থেকে উঠলে লিভার সংক্রান্ত রোগী যারা লিভারের সাথে কানেক্টেড বা জন্ডিসের রোগী, তাদের সকালবেলা মেজাজ খুব গরম থাকবে, খিটখিটে থাকবে, পায়খানার পরে মনটা ফ্রেশ হবে, কখনো আত্মহত্যা করার প্রবণতা তৈরি হবে, এবং তাদের হচ্ছে জন্ডিস আফটার অ্যাঙ্গার। এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের হচ্ছে আপনার যখন জন্ডিস হবে তাদের আগের যে সময়গুলো, আগের পিরিয়ডগুলোতে তাদের খুব মানে প্রচন্ড মানে রাগের একটা ইতিহাস থাকবে। কারণ এই রাগের ইতিহাসটা তখনও তাদের জন্ডিস হয় নাই, কিন্তু জন্ডিসের শুরুটা তখন থেকে শুরু হয়ে গেছে। শুরুটা তখন থেকে শুরু, প্রকাশটা বা প্যাথোলজিটা পরবর্তীতে ডেভেলপ করেছে। মেন্টাল ট্রাবলস অ্যারাইজিং ফ্রম এ ফল অর আদার ইনজুরিজ টু হেড। বলছে যে মাথায় কোনোভাবে কোনো আক্রান্ত হয়ে, কোনো ইনজুরি হয়ে, অথবা পরে গিয়ে যখন মাথায় আঘাত পাইলো, মস্তিষ্কে আঘাত পাইলো, অথবা সংযুক্ত করে আমি যদি বলি তার হচ্ছে স্পাইনাল কর্ডে যদি আঘাত পায়, তখন যদি মেন্টালি কোনো ট্রাবল দেখা দেয়, মানসিক কোনো বিকারগ্রস্ততা দেখা দেয় মেন্টালি আঘাত পাওয়ার পরে, বা হেড, মেন্টালি বলতে এখানে হেড আঘাত পরে, আঘাতের পরে নার্ভাস সিস্টেমে বা মস্তিষ্কে বা স্পাইনাল কর্ডে আঘাত পাইলো, তারপর তার মেন্টালি কোনো ট্রাবল দেখা দিল বা অন্য কোনো প্যাথোলজি ডেভেলপ করলো, সেখানেও আমরা নেট্রাম সালফ চিন্তা করতে পারি। মেলানকোলি উইথ পেরিওডিক্যাল অ্যাটাকস অফ মেনিয়া। তাদের হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেলানকোলি আর একটা হচ্ছে মেনিয়া। এই একটা হচ্ছে খুব বিষণ্ণ, মন খারাপ, মানে দুশ্চিন্তা, মুড খারাপ, ডিপ্রেশন, স্যাড, গ্রিফ, দুঃখ কাজ করছে। আবার এটা যখন থাকে তখন মেনিয়াটা থাকে না। যখন এটা চলে যায়, কখনো কখনো এই যে দুঃখ, বিষণ্ণতা, হতাশা, ডিপ্রেসড, এই মুডটা যখন চলে যায় তখন তাদের হচ্ছে মেনিয়া বা পাগলামি বা উন্মত্ততা বা ইনসিনিটি বা এক্সাইটমেন্ট তখন ডেভেলপ করে। মানে মেনিয়া এবং মেলানকোলি, দুইটা এম, এখানে দুইটাই এম দিয়ে শুরু, মেনিয়া, মেলানকোলি। এই দুইটা মেলানকোলি এবং মেনিয়া, দুইটা এম এর একটা অল্টারনেটিভ স্টেট তাদের ভিতরে কাজ করে। কখনো মেলানকোলি, কখনো মেনিয়া, কখনো পাগলামির আচরণ প্রকাশ পায়, বা হচ্ছে কখনো উত্তেজনা খুব বেশি কাজ করে, কখনো একদম ডিপ্রেশন বেশি কাজ করে, কখনো এটা কখনো সেটা, দুইটা একসাথে না, বরং 2-4 দিন মেলানকোলি, 2-4 দিন মেনিয়া, অথবা সকালবেলা মেলানকোলি, সন্ধ্যাবেলা মেনিয়া, এরকম হতে পারে। পেরিওডিক্যাল একটা স্টেটে এই মেলানকোলি এবং মেনিয়াটা কাজ করে। তো নেট্রাম সালফের আমি অলরেডি দেখালাম যে এখানে 48টা চ্যাপ্টার আছে, সুতরাং আমি যদি আলোচনা করি, আমার একটা চ্যাপ্টারের জন্য যদি 1 ঘন্টা করে সময় লাগে, 48 ঘন্টা সময় লাগবে। সো এখানে এটাই সত্য কথা যে আমরা এই ক্লাসগুলোতে একদম বেসিক জায়গাগুলো নিয়ে আলোচনা করা সম্ভব। আরো বিস্তারিত বিশদভাবে আলোচনা করতে চাইলে আমরা নিজের মতো করে পার্সোনালি পড়ে নিতে হবে। যতটুকু আমরা আলোচনা করেছি অলরেডি, আমার প্রিভিয়াস স্পিকারগণ আলোচনা করেছেন, সেগুলোকে সিরিয়াসলি মূল্যায়ন করব। সাথে আমার আলোচনাটা যতটুকু যৌক্তিক, যতটুকু গ্রহণযোগ্য, ততটুকু সংযুক্ত করে আমরা নেট্রাম সালফটাকে শিখে কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার আফজালুল ইসলাম ভাইকে। আসলে আমাদের জ্ঞান সাধনার যে ব্যাপক এবং বিস্তৃত একটি ক্ষেত্র আছে, জায়গা আছে, যে জায়গাগুলো আমাদেরকে ফাইন্ড আউট করা অত্যাবশ্যক। অনেকে আমরা এই জায়গাগুলো সম্বন্ধে আমরা আমরা অনেকে জানি না। আহ, তো যখন জানা হয় তখন আহ, তা অর্জনেরও একটা আগ্রহ মনে জাগ্রত হয়। তো সেই দিক থেকে আমরা আজকে যেই আহ, যা জানলাম যে আসলে হোমিওপ্যাথি জগৎ এটা এমন একটা কোনো বিষয় না যে ফু দিলেই উড়ে যাবে। কেউ এটাকে সায়েন্স না বললেই এটা মানে সায়েন্স মুক্ত হয়ে যাবে, তা নয় বিষয়টা, বরঞ্চ এটা সায়েন্সের উপরে, এটা ফিলোসফি। ফিলোসফি হচ্ছে সায়েন্সের উপরের পর্যায়ে। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি
আমরা যে পৃথিবীতে আছি সেখানে সায়েন্স, ফিলোসফি সবকিছুর একটি একাকার অবস্থা, কম্বিনেশনে আমরা যুক্ত। আমাদের কত বেশি স্টাডি করতে হবে তা আমরা বুঝতে পারি যদি আমরা কম বেশি করা হয়। আমরা চেষ্টা করব আজকে আমাদের যারা আলোচক ছিলেন সবাই সময় মতো উপস্থিত হলে আসলে আলোচনা সবাই যখন করতেন আরো সুন্দর একটা ইয়ে হতো, প্রাণবন্ত হতো। কিন্তু শীতকালীন একটা ইয়ের কারণে আমরা আসলে সবাই এখানে আমাদের মানবীয় দুর্বলতার কারণে উপস্থিত হতে অনেক সময় আমরা পারি না। তো আমাদের চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেকেরই সময় মতো আমরা যুক্ত হওয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের ইতিমধ্যে ডাক্তার শহীদুল্লাহ স্যার 2 বার যুক্ত হয়েছিলেন, কিন্তু যেহেতু আলোচনার যখন একটা ইয়ে থাকে তোর মধ্যে ইয়ে না করাটাই আমি বেটার মনে করলাম, তাই আর স্যারকে ইয়ে করিনি। তো দেখি স্যার যদি যুক্ত হন এখন স্যার কিছু বলবেন। গতকাল এইভাবে কথা হয়েছিল, কিন্তু এখন পারবেন কিনা দেখা যাক। আর আমাদের আরো যারা কথা বলার কথা ছিল, আফসানা, সাদিয়া, তারপরে এনএম সাইফুল্লাহ ভাই, আনোয়ার ভাই, ওনারা যদি আজকে উপস্থিত হয়েছেন, আজকে আর আমরা আলোচনা শুনতে মানে আজকের সমানে যদি আমাদের আলোচনা ইয়াটা চলবে, চলমান থাকবে, শুধু আমরা একটু দেখি শহীদুল্লাহ স্যার অ্যাড হন কিনা। যদি অ্যাড হন ওনার আলোচনা শুনেই আজকের মতো আমরা এখানে সমাপ্তি ঘোষণা করব। আর আমাদের প্রশ্নকারীগণও যুক্ত নেই, যারা প্রশ্ন করার কথা ছিল। তো এরপরও যদি কেউ প্রশ্ন করেন, প্রশ্ন করতে পারেন, যে কেউ নেকটাম সালফ বিষয়ক। কারো কোনো প্রশ্ন আছে কি? আমাদের কারো নীলুফা ম্যাডাম তো সকালে ছিল দেখছিলাম। ছিল, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি জি স্যার, ভালো আছেন? না, আমি সিরিয়াসলি স্যার আপনার বলছি, আপনি তো অবশ্যই আমাদের একজন স্পেশাল টিচার। আমাদের হয়তো ব্যস্ততার কারণে পরবর্তীতে একটু ব্যস্ত হয়ে গেছেন, আমাদেরকে ভুলে গেছেন। স্যার আপনার কি হয়েছিল? আফজাল স্যার সালমান ভাই জি, আপনার কথা শোনা যায় নাই, আবার একটু যদি বলতেন। বলতেছে যে আপনার শারীরিক অবস্থায় যে ইমাম ভাই বললো শারীরিক মানসিক প্রবলেম কি হয়েছিল? না না, শারীরিক প্রবলেম না, মানসিক ভাবে ভালো আছি, কোনো প্রবলেম জানতে হয় চাইছি নাই। কেমন আছেন। ইমাম ভাই জাস্ট এমন ভাবে জানতে চাইছে, সেই জায়গা থেকে আপনার হয়তো সেই প্রশ্নটা উত্থাপন হয়েছে, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, ভালো আছি এখনো। যাই হোক আর কি, তো আমি আজকে ওই যে